টিভি আস্থার আওয়াজ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রা লোকালয়ে মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পায়ে করেছে প্রণাম। এই বিষয়টা আমাদের সবারই জানা, ছোট থেকে কিন্তু আমরা এই কবিতা শুনে আসছি বা পড়ে আসছি। কিন্তু এই রথযাত্রা আসলে কি? এর সঙ্গে দেবতার কি সম্পর্ক, অর্থাৎ জগন্নাথ দেবের কি সম্পর্ক, এবং কে এই জগন্নাথ দেব? কিভাবে এই রথযাত্রার প্রচলন বাংলায় এলো, ইতিহাসের কি সম্পর্ক এবং বর্তমান সমাজের কি সম্পর্ক, সবটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় মহাশয়। দীপক বাবু, আপনাকে ভারত টিভিতে অনেক স্বাগত। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে এই জগন্নাথ দেব কে, কিভাবে তার উত্থান, কিভাবে তিনি এলেন? আসলে জগন্নাথ দেবের কথা বললেই মনে আসে পুরীর মন্দিরের কথা। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব, এই পৌরাণিক আখ্যান, তার সঙ্গে বাংলার একটা গভীরতর যোগ আছে। আমরা যদি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলের লোকায়ত সংস্কৃত অধ্যয়ন করি, দেখব ঘরে ঘরে জগন্নাথ দেবের পুজো হয়। আমাদের উত্তর বলয়, মধ্য বলয়ে, পশ্চিমবঙ্গের মধ্য বলয়ে চৈতন্যদেবের একটা বড় প্রভাব পড়েছে। নদিয়া, নবদ্বীপ, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের রামপুর। এবং আরেকটি প্রেক্ষাপট হচ্ছে কোচবিহার, তার সন্নিহিত অঞ্চল, সেখানে শঙ্কর। আচ্ছা, সুতরাং শঙ্করদেব, চৈতন্যদেব এবং জগন্নাথ দেব, এই যে তিন দেবতার অধিষ্ঠান, তিনটি ধারা বাংলার সমাজ সংস্কৃতির সঙ্গে অনেক আগেই একাত্ম হয়ে গেছে। বীরভূম, বাঁকুড়া ইত্যাদি অঞ্চলে বিভিন্ন বাড়িতে আমরা লক্ষ্য করি জগন্নাথ দেবের দারু মূর্তি পূজা, কাঠের মূর্তির পূজা। এবং এই কাঠের মূর্তির পুজোটা অনেক প্রাচীন, বলা চলে পঞ্চদশ ষোড়শ শতক থেকে ওখানে জগন্নাথ দেবের একটা প্রভাব আছে। এবং জগন্নাথ দেবের প্রভাবের মধ্য দিয়ে পরবর্তীকালে বাংলার বিস্তৃত বলা, শুধু বাংলা নয়, অসমে, বিহারের কিছুটা অংশ, নেপালের কিছুটা অংশে রথযাত্রার একটা সম্প্রসারণ হয়েছে। যেহেতু রথযাত্রার সঙ্গে যুক্ত হয়ে আছে একটা পৌরাণিক কাহিনী, এবং জগন্নাথ দেব, তার সঙ্গে চৈতন্যদেব, তার সঙ্গে শঙ্কর। উত্তর পূর্ব ভারতের শঙ্কর দেবের যে সমস্ত তথ্যপত্র রয়েছে, বরপেটা সত্র বা মাজুলি সত্র, সেখানেও কিন্তু রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। কোচবিহারেও, এবং কোচবিহারে আমরা কোচবিহারের রাজা প্রাণনারায়ণের সময় যখন তিনি ভেটাগুড়িতে রাজধানী স্থাপন করেছিলেন, তখন কিন্তু রথযাত্রা হয়েছে। এবং আমরা লক্ষ্য করি এই যে রামকেলি, আমাদের উত্তরবঙ্গের যে রামকেলি, একটি পবিত্র তীর্থস্থান, যেখানে চৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য হয়েছিল, সেই অঞ্চলেও কিন্তু এই রথযাত্রা হয়েছে। এবং নদিয়া, নবদ্বীপ, তারপরে বীরভূম, বাঁকুড়া ইত্যাদি অঞ্চলে রয়েছে। সুতরাং রথযাত্রার যে ঘটনাটি বাংলার সমাজ সংস্কৃতির সঙ্গে প্রায় 500 বছর আগে থেকেই একাত্ম হয়েছে। এটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না, আর কোনোদিন পারাও যায়। এর মধ্যে হচ্ছে এই রথযাত্রার সঙ্গে অনেক কিছু কাহিনী রয়েছে। আমাদের ব্রহ্মবিবর্ত পুরাণ, আমাদের অন্যান্য বিষ্ণু পুরাণ, বিভিন্ন পুরাণের মধ্যে রথযাত্রার কাহিনী আছে। রথযাত্রার সঙ্গে শ্রীকৃষ্ণের অনেকগুলো কাহিনী জড়িত আছে। কিন্তু রথযাত্রার যে আমরা বাংলার সংস্কৃতিতে দেখছি, রথযাত্রা হচ্ছে শুভ কারক, অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে একটা শুভ কারকতার জাত, যে শুভ কারকতার মধ্য দিয়ে আমাদের যে কলুষতা, আমাদের যে সংকীর্ণতা, সেগুলি দূরীভূত হয়।
আবার আরো গুরুত্বপূর্ণ, এই যে বাংলাদেশে রথযাত্রার অনেকগুলো ছোট 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 রীতিনীতি আছে এবং কখনো কখনো আমরা লক্ষ্য করেছি, বীরভূম বাঁকুড়া অঞ্চলে তো বটে, উত্তরবঙ্গে লক্ষ্য করেছি রথযাত্রার ছলন দেওয়া, ছোট ছোট মূর্তি ছেড়ে দেওয়া, এবং সেটা আজকে হারিয়ে গেল। এবং জমিদারকালীন অবস্থায় উত্তরবঙ্গে জমিদারদের পৃষ্ঠপোষকতায় রথযাত্রা কিন্তু সম্প্রসারিত হয়েছে। আমাদের উত্তর দিনাজপুরে যে সমস্ত জমিদাররা ছিলেন এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং মালদা জেলায় যে সমস্ত জমিদাররা ছিলেন, তারা কিন্তু রথযাত্রাটাকে একটা শুভকারক যাত্রা হিসেবে, অর্থাৎ আমার যাত্রাপথ যাতে সুগম হয়। এর মধ্যে হাল যাত্রা রয়েছে, অনেকগুলো যাত্রা রয়েছে, হাল যাত্রা রয়েছে, শুভযাত্রা রয়েছে, এবং যাত্রা কথাটি একটা অন্য ব্যঞ্জনাত্মক। জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলার সংস্কৃতিতে এই যে একটা যাত্রা পথের, একটা শুভযাত্রা পথের একটা ইঙ্গিত গোটা বাংলার সংস্কৃতিতে আজও প্রথিত আছে, সেইটাকে আমরা স্মরণ করি। এবং রথযাত্রাকে বাইরে থেকে দেখলে মনে হয় যেন একটা আনুষ্ঠানিক ব্যাপার। আজকের সরকার পৃষ্ঠপোষকতা করছেন, কিন্তু পৃষ্ঠপোষকতা করলেও আগে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে জমিদারেরা করেছে, অনেক হয়েছে, এবং বাংলার সংস্কৃতি নিয়ে প্রচুর লেখাপত্র রয়েছে। সুতরাং রথযাত্রা আর যাত্রা, এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি বাংলার সংস্কৃতি থেকে কখনোই কোনোদিন আমরা বিচ্ছিন্ন করতে পারি না। ফলে আমার মনে হয় এই রথযাত্রার মধ্য দিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ যখন একই জায়গায় হাঁটছে, এই পদযাত্রাটা হচ্ছে সকলকে একই সূত্রে আনা, সকলকে একই সূত্রে নিয়ে আসা। এটা একটা সাংকেতিক ব্যাপার। এবং আজকের যে অবক্ষয়ের যুগে, আজকে ছেলেমেয়েদের যে অবস্থা দাঁড়িয়েছে, আজকে গ্লোবালাইজেশনের প্রভাব, আজকে ছেলেমেয়েদের মধ্যে যেভাবে মূল্যবোধহীনতা আমরা লক্ষ্য করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার সংস্কৃতি, আমার শিল্প সংস্কৃতির মধ্যে এই যে রথযাত্রার মধ্যে যে একটা শুভকারক চিন্তা রয়েছে, সেটি যদি পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, আমি মনে করি আমাদের দেশের মঙ্গল হবে, সাধারণ মানুষের মঙ্গল হবে, এবং শিক্ষার্থীরাও বুঝতে পারবে যে বাংলার সংস্কৃতি কত আছে। স্যার, আপনি বলছিলেন যে একটা পৌরাণিক কাহিনী, একগুচ্ছ পৌরাণিক কাহিনী রয়েছে, এই পৌরাণিক কাহিনী কিছু যদি বলেন আমাদের দর্শক। আসলে পৌরাণিক রথযাত্রার যে আমাদের পুরীর মন্দিরের যে রথযাত্রা, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথযাত্রা, আমরা দেবতা জ্ঞানে পুজো করছি, এবং পুরীর মন্দিরের মধ্যে পুরীর ইতিহাস অন্যরকম ইতিহাস, আরো অনেক রকম ইতিহাস রয়েছে। এবং তার সঙ্গে এই যে রথযাত্রা করে তাদেরকে বসানো হচ্ছে, তাদের পুজো করা হচ্ছে। এবং শুধু এই রথযাত্রা নয়, পুরাণে আরো অনেক যাত্রা পথে, কৃষ্ণ যখন যাচ্ছে সেও একটা যাত্রার পথ। এবং আমরা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় যখন হাল যাত্রা করি, হাল খাতা যখন করি, সেটাও একটা যাত্রা পথ। সুতরাং আমার মনে হয় যে জগন্নাথ দেবের যে রথযাত্রা, এই যে ইনার মিনিং, তার যে তাৎপর্য, সেটা পরবর্তীকালে বাংলা দেশের সমাজ সংস্কৃতিতে আরো সম্প্রসারিত হয়েছে। সেটা শুধু রথ নিয়ে যাত্রা এর মধ্যে থেমে থাকেনি, এর মধ্যে যাত্রাপথটা আরো দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সুতরাং শুধু পুরাণের মধ্যে খুললে হবে না, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে, সাধারণ অনুভূতির মধ্যে রথযাত্রার মতো যে একটা যাত্রা, সেই যাত্রাটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। সরকারি পৃষ্ঠপোষকতা থাকলেও অ্যাকসেপ্ট করছি আমরা, না থাকলেও অ্যাকসেপ্ট করছি আমরা আজকে যে সরকার এসছে পশ্চিমবঙ্গে, তারা রথযাত্রার জন্য আলাদা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে। কিন্তু এর আগেও যারা পশ্চিমবঙ্গের সমাজ সংস্কৃতির ইতিহাস অধ্যয়ন করেছেন, তারা বারবার বলেছেন যে রথযাত্রা আমাদের বাংলায় ছিল, আমাদের বাংলায় সমাজ সংস্কৃতিতে নানা রূপান্তর ঘটে গেছে। কোথাও কোথাও জগন্নাথ দেব, বলরাম দেবের পুজো হয়, যেমন কোচবিহারের নাটাবাড়িতে এখনো বলরাম দেবের পুজো হয়, বলরাম পাঠ হয়েছে, এবং সেখানে জগন্নাথ দেবকে মানা হয়। আমাদের উত্তর দিনাজপুরের করণদিঘিতেও জগন্নাথ দেবের মন্দির রয়েছে। সুতরাং এই যে ধরুন আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে বিভিন্ন জায়গায় এখনো কিন্তু দোল উৎসবে যে উৎসবগুলো পালিত হয়, এবং রথযাত্রায় সেখানে কিন্তু কাঠের একটা শোভিত রথ টানা হয়। এবং আরো উল্লেখযোগ্য, রথের রশি বলে একটা নাটক নিয়েছে,
এবং এই রথের রশি নাটকের মধ্য দিয়ে তিনি এই রথযাত্রার যে কনসেপশনটাকে আরো সম্প্রসারিত করেছেন অত্যন্ত সুন্দরভাবে। সেই রথ নিম্নবর্গীয় যারা মানুষ, যারা সাধারণ মানুষ, তাদেরকে আমরা নিম্নবর্গীয় বলছি, সেই সাধারণ মানুষের মধ্য দিয়ে রথ কিন্তু সচল হয়েছে। আজকে রথযাত্রা মানে হচ্ছে সবাইকে নিয়ে যদি আমরা একটা যাত্রা পথে এগিয়ে যাই, তাহলে সমাজের যে উন্নয়নের চাকাটা, সমাজের যে গতির চাকাটা আরো বেশি সচল হবে। রবীন্দ্রনাথ কিন্তু উল্লেখ করেছেন রথের রশি। ফলে রবীন্দ্রনাথের কনসেপ্ট, পৌরাণিক কনসেপ্ট এবং আমাদের বাংলার যে লোকায়ত সংস্কৃতির যে ধারা, তার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি রথযাত্রা শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের নয়, গোটা বাংলাদেশের আবেগ অনুভূতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। পুরাণের তো কাহিনী রয়েছে, তার থেকেও বড় কথা হচ্ছে এই যে জগন্নাথ দেবের আমরা বলরাম, সুভদ্রা, এই যে তিন ভাই বোন বলছি, তিন ভাই বোনকে টেনে নিয়ে যাচ্ছি এবং তাদের অধিষ্ঠান হচ্ছে জগন্নাথ দেবের পুরীর মন্দিরে। এবং পুরীর মন্দিরে এই যে দেবতার অধিষ্ঠান, এইটার মধ্যে একটা অন্য গুরুত্ব রয়েছে। এবং জগন্নাথ দেবের পুরীর মন্দির কিন্তু একটা ঐতিহাসিক মন্দির। এই নিয়ে জগন্নাথ দেবের পুরী মন্দির নিয়ে অনেকে গবেষণা করেছেন, পিএইচডিও হয়েছে আমি যতটুকু জানি। এবং দেখবেন আজকে জগন্নাথ দেবের পুরীর মন্দিরে কাতারে কাতারে মানুষ যাচ্ছে, চৈতন্য দেবে গেছেন সেখানে। এবং আমাদের কাছে আমরা ইতিহাস লক্ষ্য করি চৈতন্যদেবকে পুরীর মন্দিরে হত্যা করা হয়েছে, এরকম আমাদের কাছে খবর আছে। এবং চৈতন্য চকড়া বলে একটা ওড়িয়া ভাষায় গ্রন্থ লেখা হয়েছে বৈষ্ণব ভাষা, এবং সেখানে উল্লেখ রয়েছে। সুতরাং এই যে গোবিন্দ বিদ্যাধরের চক্র এবং চৈতন্যদেবের যে একটা ক্ল্যাশ হয়েছিল, তার কিন্তু স্মৃতিচিহ্ন বহন করে জগন্নাথ দেবের মন্দির। এবং জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আমরা লক্ষ্য করি যে জগন্নাথ দেবের মন্দির আসলে শুধুমাত্র পুরাণের মধ্যে আবদ্ধ থাকেনি। গোটা ভারতবর্ষের মানুষ সেখানে যাচ্ছে তীর্থক্ষেত্র হিসাবে এবং জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবং জগন্নাথ দেবের মন্দিরে যে স্থাপত্য ভাস্কর্যগুলো দেখবো যে একটা আমাদের পুরনো যে সিভিলাইজেশন, ভারতবর্ষের যে সিভিলাইজেশন, তার যে স্থাপত্য ভাস্কর্য এবং শিল্পকলার অসংখ্য নিদর্শন রয়েছে। এবং সেখানে যে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে যে মূর্তিগুলি, যে শিল্পকলাগুলি অঙ্কিত হয়েছে, পুরাণকে ছাড়িয়ে গেছে। সুতরাং এই যে একটা বিষয়, এই বিষয়টি শুধুমাত্র পুরাণের মধ্যে আবদ্ধ নয়। শুধু পুরাণের মধ্য দিয়ে জগন্নাথ দেবকে অনুসন্ধান করছি, কৃষ্ণের রথযাত্রাকে অনুসন্ধান করছি, তা নয়। এই জগন্নাথ দেবের এই রথযাত্রা জগন্নাথ দেবকে কেন্দ্র করে শুরু হলেও এই রথযাত্রা কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে অন্য মাত্রা দিয়েছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু উল্লেখ করেছেন যে এই রথের রশি নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষের স্পর্শে কিভাবে রথ সচল হচ্ছে। আজকে রথযাত্রার উপলক্ষে একটাই জিনিস বলবো, এই রথযাত্রা হচ্ছে সাধারণ মানুষের জয়ের রথযাত্রা। এই রথযাত্রা হচ্ছে যে মানুষগুলো রশি নিয়ে টানছে, সেই মানুষগুলো আমাদের প্রতিনিধি, আমাদের অন্তরের আত্মা, সে যেই দলের মধ্যে সে আবদ্ধ থাকুক না কেন, এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। এবং এই রথের রশি ধরে টেনে নেওয়া, নিয়ে যাওয়া, এই একটা সিম্বলিক ব্যাপার। এবং তার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলার প্রাচীনতম সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে দিবি আর নেবে মিলাবে মিলিবে যাবে না। আবার রবীন্দ্রনাথ, সুতরাং রবীন্দ্রনাথের মধ্য দিয়েও সেই আবেগ অনুভূতি প্রকাশিত হয়েছে। স্যার, যে আপনি চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের কথা বলছেন, এই অন্তর্ধান রহস্যটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে, অনেক বিতর্কও তৈরি হয়েছে। আসলে বিষয়টা কিন্তু একটু ছোট্ট করে বলেন। আসলে বিষয়টা আমার ব্যক্তিগত, যেটা আমরা পড়াশোনা করে দেখেছি, গোবিন্দ বিদ্যাধর বলে একজন মানে পুরীর পান্ডা ছিলেন, তার সঙ্গে চৈতন্যদেবের একটা ক্ল্যাশ হয়েছে। তার এই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটেছে। এবং কেউ কেউ বলেন পুরীর মন্দিরে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে এবং পরবর্তীকালে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের লোচন দাস যখন লিখছেন তার চৈতন্য জীবনী, সেখানে উনি উল্লেখ করছেন যে ইট তার পায়ের মধ্যে ঢুকেছিল এবং তারপরে সেফটি হয়ে যায়, তারপরে তিনি প্রাণ ত্যাগ করেন। এটা আমরা যারা সাহিত্যের ইতিহাস এবং ভক্ত সমাজে মেনে নেয়। আমাদের কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত, সেখানে উল্লেখ রয়েছে যে চৈতন্যদেব কীর্তন করতে করতে বিমোহিত হয়েছিলেন এবং সাগরের জলে তার ভেসে গেছেন এবং তারপরে সেখানে প্রাণ ত্যাগ করেছেন। এবং সেইটাকেও আমরা ঐতিহাসিকভাবে
বাংলার মানুষেরা মেনে নিতে পারেনি। এবং পরবর্তীকালে ষষ্ঠীবর দত্ত, যিনি মালিগুড়ো নামে খ্যাত, তিনিও একটা গ্রন্থ লিখেছেন, আরো অনেকে গ্রন্থ লিখেছেন, এবং তারা বলবার চেষ্টা করেছেন যে চৈতন্যদেবকে পুরীর মন্দিরে হত্যা করা হয়েছিল। এবং কারণ কিছু কারণ একটাই, ওই যে ক্ল্যাশ দু দলের মধ্যে, গোবিন্দ বিদ্যাধরের একটা গ্রুপ এবং আরেকটি হচ্ছে চৈতন্যদেব। এবং চৈতন্যদেব যখন দক্ষিণ ভারতে যাত্রা করেছিলেন তখন স্বরূপ দামোদর সঙ্গে ছিল। এই ক্লেশের কারণ এই ক্ল্যাশের কারণ হচ্ছে সেই সময় গোবিন্দ বিদ্যাধর নিজস্ব একটি নাম চালু করেছে এবং সেটিকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করেনি। সাধারণ মানুষ গ্রহণ করেছে চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে নাম রাম নাম হরে। এই যে চৈতন্যদেবকে অ্যাকসেপ্ট করলো সাধারণ মানুষ, এবং এর একটা বিদ্বেষ হয়তো তার মধ্যে পড়েছে, সেজন্যই এই ঘটনাটা ঘটেছে। এবং ঐতিহাসিকভাবে সেটাই আমরা বারবার লক্ষ্য। বলা হয় যে চৈতন্যদেবের বেদির নিচে নাকি তার এটা তো গবেষণা সাপেক্ষ ব্যাপার। অনেকে বলেন গুন্ডিচা বাড়ির মন্দিরে চৈতন্যদেবের নামাবলী রয়েছে, বলে যে সেটা 500 বছর আগে ঘটেছিল। সেই নামাবলী তো আজকে খুঁজে পাওয়া যাবে না। সেই ভগ্নাবশেষ যদি ডিএনএ টেস্ট বা অন্য কোনো আজকে ফরেন্সিক টেস্টের মধ্য দিয়ে কেউ অনুসন্ধান করেন, নিশ্চয়ই সেই সত্যতা আমরা আবারও নতুন করে জানতে পারবো, এবং নতুন করে চৈতন্যদেব সম্পর্কে জানবো, জগন্নাথ দেবের পুরীর মন্দিরের দিকে, পুরীর মন্দির সম্পর্কে জানবো। এবং এই জানার মধ্য দিয়ে একটা গবেষণামূলক দিক, কিন্তু মাস পিপল, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জগন্নাথের প্রতি যে শ্রদ্ধা রেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আজকে চৈতন্যদেবের প্রতিও সেই শ্রদ্ধা রেখেছে, এবং সাধারণ মানুষের মধ্যে চৈতন্যদেব এবং জগন্নাথ দেব একাকার হয়ে গেছে। এটা বাংলার সংস্কৃতি। যখন দেখা যাচ্ছে দক্ষিণের দিকে মাহেশের রথ, কিভাবে জগন্নাথ দেবের এই রথযাত্রা উত্তরবঙ্গে? জগন্নাথ দেবের রথযাত্রা উত্তরবঙ্গে আসা একটি হচ্ছে সেই সময় যারা শাসক ছিল, ধরুন কোচবিহারের রাজা, আমি বললাম প্রাণনারায়ণের সময় রথ একসময় ভোটাগুলিতে হয়েছে, এবং জমিদাররাও কিন্তু উত্তরবঙ্গের যে বিভিন্ন জমিদাররা, সামন্ত রাজারা, তারাও কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে। ফলে তাদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই কিন্তু রথ আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, এবং পরবর্তীকালে সাধারণ মানুষ গ্রহণ করেছে। এটাই তো হয়, একদল লোক পৃষ্ঠপোষকতা করে, পরবর্তী জেনারেশনের মধ্যে সেটি সঞ্চারিত হয়। এইটা আসলে একটা লোকায়ত আচার হচ্ছে। এটা শুধুমাত্র রথের সময় নয়, যখন অম্বুবাচী হয় তখন ছোট ছোট বাচ্চা, এবং ছোট ছোট বাচ্চাদেরকে, এটাই তো ঘটনা, ছোট ছোট বাচ্চাদের মধ্যে যদি আমাদের পুরনো সংস্কৃতির মূল্যবোধ তাদের মধ্যে প্রবেশ করে, তাদের মধ্যে অনুপ্রবিষ্ট হয়, তাহলে তাদের মধ্যেও একটা রিফ্লেকশন ঘটবে যে আমরাও ছোট রথ টেনে নিয়ে যাব। এটাই হয়েছে, এবং এইটা কিন্তু আমাদের বাংলার সংস্কৃতি। আজকে সেই জায়গাটা গ্লোবালাইজেশন বলি, যাই বলি না কেন, সেখান থেকে কিন্তু ছোট ছোট বাচ্চারা আজকে রথ চালাচ্ছে না, আজকে ছোট ছোট বাচ্চারা মোবাইল চালাচ্ছে। ফলে রথকে তারা আর খুব গুরুত্ব দিচ্ছে না, কারণ এই জায়গাটা আমরা সাধারণ পরবর্তী প্রজন্মকে সেই জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। এটা আমাদের অক্ষমতা। এবং ভবিষ্যতে যদি এই রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে এই আবেগ অনুভূতিগুলি আরো সম্প্রসারিত হয়, আমি বিশ্বাস করি বাংলার সংস্কৃতির মধ্যে আলাদা অন্য ধরনের ভাবনা, অন্য ধরনের অধ্যাত্ম ভাবনা, অন্য ধরনের চিন্তা চেতনা সম্প্রসারিত। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, সেটাকে নিয়ে বলা হয়, শ্রুতি রয়েছে যে আমাদের শরীরের যে ভেতরেই ঈশ্বর বসবাস করেন, এবং 206টা হাড় দিয়েই জগন্নাথের রথ তৈরি করা হয়, এবং এই যে পুরো বিষয়টা, এর সঙ্গে আধ্যাত্মিক কি সম্পর্ক রয়েছে বা বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে? যে কোনো মানুষ সে কোন দৃষ্টিতে দেখছে, সে যদি ভগবানের দৃষ্টিতে দেখে, তাহলে আমরা লক্ষ্য করব যে রাধা কৃষ্ণ হচ্ছে আত্মাপরায়ণ। তেমনি জগন্নাথ দেবকেও যদি সেভাবে ধরে এই দেহভাণ্ডের মধ্য দিয়ে, অধ্যাত্ম চিন্তার মধ্য দিয়ে ওকে কল্পনা করতে, কিন্তু এই দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক। যিনি অধ্যাত্ম ভাবের মধ্য দিয়ে দেখবেন, তিনি সেই চিন্তাগুলো করবেন। যিনি অন্য ভাবধারায় ভাববেন, বাস্তববাদী চিন্তায় ভাববেন, তার কাছে সেটা অন্যরকম ভাবনা দাঁড়াবে। সুতরাং মানুষের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে সে কিভাবে ভাববে।
বিষয়টা হচ্ছে যে তার দেখা, তার উপলব্ধি, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। তারপরে যে ভোগ দেওয়া হয় 56 ভোগ, এই ধরনের বিষয়গুলো রয়েছে। এগুলো 56 ভোগ, এই ভোগ ইত্যাদি, এগুলো ক্রমশ সঞ্চারিত হচ্ছে। ধরুন না, আমাদের ওই পুরীর সংস্কৃতি সেখান থেকে এসছে না, এদিকে বাংলায় এসে বাংলাতেও ছিল তো, বাংলাতে বিভিন্ন দেবতা ভোগ পেত। আজকে উত্তর দিনাজপুরে তুলাই পাঞ্জি, উত্তর দিনাজপুরে প্রচুর চাল আছে, এই চালের কি ভোগ দেবতারা খেত না? তুলাই ঠাকুর ছিল, তুলাই ঠাকুর তো একসময় ভোগ পেত। সুতরাং এই যে ট্র্যাডিশনটা ছিল, ভোগ দেওয়ার রীতি কিন্তু গোটা বাংলাদেশে ছিল। পরবর্তীকালে জগন্নাথ দেবের মন্দিরে সেটি আবার সম্প্রসারিত হয়েছে, 64 হয়েছে, কোথাও 54 হয়েছে। এটাই তো সাংস্কৃতিক বিস্তারণ হয়েছে। বিস্তারণের মধ্য দিয়ে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংস্কার, বিশ্বাস মানুষের মধ্যে সন্ত্রাস। জগন্নাথ দেব তার রথযাত্রা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়া, এই সবটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক কাহিনী রয়েছে, পুরাণ অনেক কথা বলছে এবং বর্তমান সমাজ অনেক কথা বলছে। কিন্তু আগামীতে অধ্যাপক যেমনটা বললেন যে আগামীতে আমাদের এই একসঙ্গে এক সূত্রে গেঁথে যে চলা, এটি যে সমাজ আরো সমৃদ্ধ হবে, সেই বার্তাই কিন্তু তিনি দিচ্ছেন। এবং এটাই যেন আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হয়, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা এই দায়িত্ব কর্তব্য শেখাতে পারি। ভারত টিভির পক্ষ থেকে সেই শুভ কামনা করছি, সেই আবেদন আপনাদের সবার সামনে রাখছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে, আস্থার আওয়াজ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাথ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।